স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন। ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল নেমেছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। দূর দূরান্ত থেকে পরিবারের শিশু সদস্য সহ অন্যান্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মঙ্গলবারও বহু মানুষ জড়ো হয়েছিল চিড়িয়াখানায়। নগরবাসী বলছেন, ঢাকায় এমনিতেই বেড়ানোর জায়গার অভাব, সেটা কিছুটা হলেও পূরণ করেছে চিড়িয়াখানা। আরও জানাচ্ছেন রহিম রুমন। ঈদের দ্বিতীয় দিনের সকাল, তখনও খোলেনি চিড়িয়াখানার প্রবেশপথ। তবে এর আগেই টিকিট কাউন্টারে দর্শনার্থীদের দীর্ঘ সারি। বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় ঘুরে ঘুরে বানর, ভাল্লুক, বাঘ, সিংহ সহ বিভিন্ন পশু পাখি দেখে আনন্দিত শিশুরা। আমি বানর দেখেছি, অনেক কিছু দেখেছি, বানর, সিংহ, বানর আর অনেক কিছু। এতে একটু উপভোগ করলাম। বাসা থাকতে থাকতে তো সবসময় বোর হয়ে যায়, সারা বছর তো বের হয় না, পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত। এই জায়গা সবই দেখতে ভালো লাগে আর আসতে ভালো লাগে। বানর আবার খেলাধুলা পারে, কারণ বানর দেখতে আমার ভালো লাগে। এটা আমার আর কি ছোটবেলা থেকেই ইচ্ছা যে বানর দেখবো। কর্মব্যস্ত বাবা মায়ের সাথে চিড়িয়াখানা ঘুরে অনেক প্রাণীর সাথে নিজেদের পরিচয় করিয়েছেন তারা। বানরের লাফালাফি আর সিংহের গর্জনে শিশুদের আনন্দের সীমা ছিল না। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, হাতি, জিরাফ, জেব্রা, সাপ, কুমির, কচ্ছপ, সসারু, আমি, বাবা, আম্মু, আপু, ভাইয়া, আর কেউ আসে নাই না, কারণ ওরা তো খাঁচায় বন্দি থাকে। দূর দূরান্ত থেকে শিশুদের নিয়ে আসা বাবা মায়েরা বলছেন, ঈদের উসিলায় কর্মব্যস্ত জীবনে নিজেরা যেমন বিনোদন পেয়েছেন, তেমনি শিশুদেরও একটু সময় দিতে পেরেছেন। ঈদের ছুটিতে আসলাম, এসে অনেক ভালো লাগতেছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। শিশুরা যাতে এগুলোর সাথে পরিচিত হতে পারে এবং তাদের যাতে আরো মানসিক বিকাশ ভালো হয়, মূলত এই কারণে এখানে আসা। যে বাচ্চাদেরকে আসলে বিভিন্ন ধরনের জীবজন্তু চেনানো। আমরা তো আসলে শহরে থাকি, এখানে তো সেভাবে গ্রামীণ পরিবেশগুলোতে যে পশু পাখিগুলো চেনার অপশন থাকে, এখানে তো সেই অপশনটা নেই। 4 বছর আগে 3 বছর আগে যেসব প্রাণীগুলো দেখছে এগুলো নাই বর্তমান, সেগুলো মারা গেছে। আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখেন কত পলিউশন এখানে, তার কারণে মানুষেরও যেরকম ক্ষতি হচ্ছে সেরকম পশুদেরও ক্ষতি হচ্ছে। বাঘ দেখছে, ভাল্লুক দেখছে, সজারু দেখছে। হ্যাঁ, খুব আনন্দ পাইছে। লম্বা ছুটির কথা মাথায় রেখে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রহিম রুমন, ৭১, ঢাকা। ঈদের আনন্দে মেতেছে দেশ। পরিবারের সাথে ঈদ করতে ঢাকা ছেড়েছে প্রায় কোটি মানুষ। কিন্তু ঈদের আনন্দ কি সবার কাছে একই রকম? দীর্ঘ ছুটিতে ফাঁকা ঢাকায় রুটি রুজির সন্ধানে বের হওয়া নিম্ন আয়ের মানুষের জীবনে কতখানি আনন্দ নিয়ে এলো ঈদ? মাহমুদুল হাসান শিবলির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। এপ্রিলের প্রথম দিনেই জানান দিচ্ছে খরতাপ, মাথার উপর কাঠফাটা রোদ। সেই রোদে ফাঁকা রাস্তায় রিকশা নিয়ে ঘুরছেন ইয়াসিন মিয়া। জানালেন, ঈদের আগে দিনরাত পরিশ্রমের টাকা পাঠিয়েছেন গ্রামে, যাতে স্বজনের ঈদানন্দে কোনো কমতি না থাকে। কিন্তু নিচে যেতে পারেননি। বাড়ি গেলে 2 দিন পর পরিবার না খেয়ে থাকবে, তাই যাত্রীর খোঁজে ইয়াসিন। আলম মিয়ারও ঈদে বাড়ি যাওয়া হয়নি। কিছু আয় হলে বাড়ি যাওয়ার ইচ্ছে তার, তবে ঘন্টার পর ঘন্টা ঘুরেও মিলছে না যাত্রী। এইটা খালি রিক্সা নিয়ে খালি ঘুরেছি, কোনো যাত্রী কিছু নেই। আমার পকেটে 50 টাকা খরচ হয়েছে, তা কোনো যাত্রী পাই নেই। মারছি 30 টাকা, আর মারছি 50 টাকা, এই মারছি কামাই। হ্যাঁ, গাড়ি জমাতে দিতে হবে 100 টাকা, 120 টাকা। কি আর গাড়ি না হলে পারিও না, খামুখি গেলা। ফুটপাতের চা দোকানি লাবণী বেগম, স্বামী মারা গেছেন অনেক আগে। এই দোকানের আয় দিয়ে চলে সংসার। জটিল রোগে আক্রান্ত সন্তানের চিকিৎসা চলে এখান থেকেই। জানালেন, ঈদের খুশি নেই তার জীবনে। ফাঁকা ঢাকায় নেই বেচাকেনা, মেটে না পেটের দায়ও। মহিলা মানুষ হয়ে রাস্তায় বসে আছে, কিন্তু কেন, কিসের জন্য রাস্তায় আসছি সেটা একবার ভেবে দেখেন যে একটা মানুষ কখন আছে রাস্তায়। আর ইচ্ছা না আসলে তো আছে 9 বছরে কোনোদিন আমার ছেলের নিয়ে খুশিতে আমি ঈদ করতে পারি নাই। তা বুঝলে গেলাম যে ঈদ আমাদের জন্য না, আমাদের জন্য শুধু কষ্টের জীবন। হকার মতি মিয়া কিংবা মোস্তফারও নিরানন্দ ঈদ। বাড়ি যাওয়া হয়নি তাদেরও। ঈদের সময় তো এই তখন লাগে যাই না বাড়ি ঘর, রমজান মাসে ব্যবসা কিনা কম হয়েছে, এইটা লেগে তা যাই না। বিয়ে কিনি করছি না, টেহা কম, 10,000 যাচ্ছি না, ভালো লাগে। মুচি নেপাল দাস ছেঁড়া জুতোর অপেক্ষায়।
কিন্তু খদ্দের মেলে না। একই অবস্থা স্বপন মিয়ারও। পেটে ক্ষুদে মনে করেন যাই পাই, বাসায় বসে থাকলে তো আর আনন্দ করলে তো আমার পেটে ভাত যাবে না। ইনকাম নাই, এদিকে অনেক ফাঁকা থাকে, কাজ কাম বলতে থাকে না। এমন হাজারো নির্ময়ের মানুষের ঈদ কাটছে বেঁচে থাকার সংগ্রামে। নগরবাসী যখন ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে ছেড়েছেন ঢাকা, তখনও ফাঁকা রাস্তায় রুটি রুজির সন্ধানে কিছু মানুষ। তারা বলছেন তাদের জীবনে ঈদের আনন্দ আসে না, জীবন সংগ্রামে কেটে যায় তাদের প্রতিটি মুহূর্ত। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে বিএনপি, এমন কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও আশাবাদ জানিয়েছেন ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে। আর ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। গত দেড় যুগে আওয়ামী সরকারের রোষানলের শিকার বিএনপি এবার ঈদ উদযাপন করছে একটু ভিন্ন আবহে। এতদিন পালিয়ে বেড়াতে হলেও ৫ আগস্টের পর মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দলটির নেতাকর্মীরা। ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিস্টের পতনের পর দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে মন্তব্য করে দেশ যেন আবারও পুরনো ধারায় না ফেরে সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। এখানে নির্বাচনের একটা উৎসাহ আগ্রহ দেখা দিচ্ছে সকলের মধ্যে। আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বিগত বর্ষগুলোর তুলনায়। এইটাই হচ্ছে বাংলাদেশ, এইটাই বাংলাদেশকে এইভাবে রাখতে হবে। এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে। ফ্যাসিস্টরা একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান সংস্কার আর নির্বাচন আলাদা কিছু নয়, দুটোই একসঙ্গে চলতে পারে। তবে সংস্কার ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে বলে সোজা জানিয়ে দেন মির্জা ফখরুল। যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়েও কথা বলেন তিনি। দেশটি বাংলাদেশে উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা আশা জাগানিয়া বলেও মন্তব্য করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হক, ৭১। নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পেটানোর প্রতিবাদ করা নিয়ে ২ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মারা গেছে ২ ভাই। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানো নিয়ে এই সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। এছাড়া হবিগঞ্জের লাখাইয়ে এক সালিশ বৈঠকে ২ পক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। পলাশের পাশাপাশি গ্রাম ভাগদি ও কর্তেতৈল। সোমবার সকালে চোর সন্দেহে কর্তেতৈল এলাকার তরুণ হিমেলকে পেটায় ভাগদি গ্রামের একটি গ্রুপ। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্তেতৈল এলাকার ২ ভাই রাকিব ও সাকিবের নেতৃত্বে এই ঘটনার প্রতিবাদ করা হয়। সন্ধ্যার দিকে তারা গ্রামের কয়েকজনকে নিয়ে মীমাংসার জন্য ভাগদি গ্রামে গেলে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তারপর অতিরিক্ত হামলা, ওরা পিছন দিক থেকে এসে শুরু করছে। আমরা কিছু লোক দৌড়ে এসে পড়ছে, ওরা ২ ভাই ওই ঘটনাস্থলে খুব খাইছে। যা যা আছে অস্ত্র যা আছে তাকে কোবাইতেছে। কোবানোর পরে সেখানে তার ছোট ভাই দৌড়ে যায়। ছোট ভাই যাওয়ার পরে সে বলছে, আমার ভাইয়েরা তো তোমরা মাইরো না। সে উপরে পড়ছে, উপরে পড়ার পরে তার ছোট ভাইরেও কোবাইছে। এ সময় গুরুতর আহত হয় সাকিব ও রাকিব। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব, আর ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় রাকিব। সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং রাকিবকে
সাকিবের অবস্থা মুমূর্ষু ছিল, তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেলে রেফার করি, তো ঢাকা মেডিকেলে সে পৌঁছাতে পারেনি। এ নিয়ে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নেওয়া হবে। মাইকিং করে সন্ধ্যার সময় যে ডাকাত পড়েছে বলে তাদেরকে বেদম মারপিট করে কোপায়, তারা গুরুতর জখম অবস্থা হয়। তাৎক্ষণিক আমি সংবাদ পাই, সংবাদে পুলিশ তখন ওখানে ঘটনাস্থলে প্রেরণ করি। সুনামগঞ্জের শান্তিগঞ্জের রঘুনাথপুর এলাকায় ধান শুকানোর খোলা তৈরি করা নিয়ে সংঘর্ষ হয় দুই পক্ষের। এতে অন্তত 30 জন আহত হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, রঘুনাথপুর গ্রামের খাস জমিতে আধিপত্য নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এদিকে হবিগঞ্জের লাখায়ে একটি সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এতে অন্তত 40 জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা 12টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটিতে এই সংঘর্ষ হয়। বনশ্রী হালদার, 71। কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড় বাড়ছে। সৈকতের নির্মল হাওয়ায় আরাম থাকছে না সূর্যের তাপে। সমুদ্রের পানিও গরম, কিন্তু এসব গরম উপেক্ষা করে ঈদের পরদিন সৈকতে লাখো মানুষ এসে গেছে। ঈদ উদযাপন করছেন সবাই মিলে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্র পাড়ে তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে 37 ডিগ্রি। এই প্রখর খরতার তাপ গায়ে মাখছে না কোনো পর্যটক। ঈদের দ্বিতীয় দিনের সমুদ্র সৈকতের এই ভিড় দীর্ঘ 5 কিলোমিটার জোড়া। আবার সৈকত ছাড়াও কক্সবাজারের পর্যটন স্পটগুলোতেও কম বেশি ঘোরাফেরা আছে দর্শনার্থীদের। পর্যটকরা বললেন, সমুদ্রের কাছে না এলে অনেকেরই ঈদ উৎসব পূর্ণ হয় না। আমি গতকালকে সেই নানি বিচের ওয়াটার পার্কে ঘুরেছি, আর এখানে সাগরের বড় বড় ঢেউ আমার অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। আজকে ঈদের পরের দিন, আজকের যে লুকারান্ন এটা উপভোগ করছি। আমি যে গোসল করেছি, তারপর দাপাদাপি করেছি। ইচ্ছা ছিল যে একটা ঈদ করব কক্সবাজারে, তো এই বছর এই ইচ্ছাটা পূরণ হয়েছে। যতবার আসি মনে হয় আবার আসি, প্রত্যেক বছর আসতে পারলে খুবই ভালো লাগতো। হিমছড়িতে গেছিলাম, তারপরে আপনার পাতুয়ার টেক গেলাম, তারপরে ইনানি বিচে গেলাম, তারপরে এখানে 2 দিন হলো আজকে দিয়ে। সমুদ্র স্নানের দুর্ঘটনা এড়াতে সতর্ক আছে লাইফগার্ড কর্মীরা। এছাড়া ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কয়েকটি স্তর তৈরি করছে। কর্মকর্তারা বলছেন, ছুটির দিনগুলোতে বাড়তি পুলিশ দায়িত্ব পালন করছেন। কক্সবাজার আসা সকল ট্যুরিস্টদের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। কক্সবাজার বিচে যাতে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, বা হোটেলে বা আসা যাওয়ার পথে যাতে তারা পরিবহনের সেক্টরে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, আমরা সেই ক্ষেত্রে যথাযথভাবে সব দিকে তদারকি করতেছি। হোটেল ব্যবসায়ীরা বলছেন, ঈদের দ্বিতীয় দিনে সব রুম ভরেনি। সামনে কয়েকদিন আশা করছেন শতভাগ রুম ভাড়া হয়ে যাবে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে। পর্যটকরা ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে ছুটছেন পাহাড়ে, যদিও এখনও বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যাই বেশি। পর্যটনের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, সামনে ছুটির দিনগুলোতে জেলার বাইরে পর্যটকদের সংখ্যা বাড়তে পারে। রূপায়ণ তালুকদারের তথ্য, ছবিতে প্রতিবেদন। ঈদের ছুটিতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। আলুটিলা, রহস্যময় গুহা, জেলা পরিষদ হর্টিকালচার পার্ক সহ পর্যটন স্পটগুলোতে দেখা গেছে লোকসমাগম। জেলায় অনেকগুলো পর্যটন কেন্দ্র থাকলেও সবকিছুকে ছাপিয়ে যায় আলুটিলা ও আলুটিলার ব্যতিক্রমী ব্রিজ। এছাড়াও রহস্যময় গুহা ও রিছাং ঝর্ণায় প্রাণ জুড়ে যায় পর্যটকদের। আরও রয়েছে পার্বত্য জেলা পরিষদ পরিচালিত জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, মায়াবিনী লেক, হাতিমাথা পাহাড়, তৈদুছড়া ঝর্ণা, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র ও পানছড়ির অরণ্য কুঠির। পর্যটকরা জানান, তারা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতেই পরিবার নিয়ে এসেছেন। আলুটিলা অনেক সুন্দর, এখানে আমার অনুভূতিটা অনেক ভালো। এখানে অনেক ঘুরতে আসছি, এখানে সবাই ছবি তুলছি, অনেক মজা করতেছি। ভালো লাগছে, এখানে একটা উৎসব মুখর পরিবেশ। আমি আগেও আসছি, জায়গাটা সুন্দর লাগছে, ভালো লাগছে। ব্যবস্থাপনাও ভালো, মনোরম পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকে মনোরম। খাগড়াছড়ির হর্টিকালচার পার্কের ব্যবসায়ী টিটু চাকমা জানান, আগামী দিনগুলোতে লোকসমাগম আরও বাড়বে। প্রচুর পর্যটক আসছে, মোটামুটি আজকে ভালো ব্যবসা বিক্রি হচ্ছে। আগামীতেও আমাদের ভালো কিছু ব্যবসা বিক্রি হবে, এটা
আশা করছি আগামী 2-3 দিনে আরো মনে হয় পর্যটক বাড়বে বলে আশা রাখি। আর খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের কর্মকর্তারা জানান, পর্যটকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তারা প্রস্তুত। পর্যটকদের জন্য আমরা আকর্ষণীয় হিসেবে আলোকসজ্জা, তারপর ঝুলন্ত ব্রিজ, তারপর বাচ্চাদের জন্য কিডস রাইডস, এগুলো আকর্ষণ বৃদ্ধি করার জন্য ব্যবস্থা রেখেছে। এদিকে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশাত রায় জানান, পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারে একটা কুইক রেসপন্স টিম রয়েছে, যে কোনো সময় পর্যটকদের যে কোনো স্থানে, শুধুমাত্র পর্যটন স্পটে হতে হবে এমন কোনো কথা নয়, যে কোনো স্থানে পর্যটকদের যে কোনো নিরাপত্তার স্বার্থে বা অন্যান্য স্বার্থে সেটা কুইকলি যেন রেসপন্স করতে পারে, রেডি আছে। পাহাড়ের বাসিন্দারা বলছেন, পর্যটন নগরীগুলোর প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে, প্রচুর পর্যটক আসছেন। এখন নজর রাখা দরকার এত মানুষের অবাধ ঘোরাফেরায় যেন পাহাড় স্বকীয়তা না হারায়। ফারদিন নীরব, ৭১। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট ও কাঁচা বাজার। তবে লম্বা ছুটির এই সময় যতটুকু বেচাকেনা হচ্ছে তাতেই সন্তুষ্টি জানিয়েছেন খোলা থাকা দোকানিরা। কাঁচা বাজার ও দোকানপাট বন্ধ থাকলেও ব্যস্ত সময় পার করছে নগরীর ছোট বড় রেস্তোরাঁগুলো। এছাড়াও খোলা রয়েছে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঈদের দ্বিতীয় দিন রাজধানী শাহবাগের ফুলের দোকানগুলোর বেশিরভাগই ছিল খোলা। ফুলপ্রেমীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ফুল ছাড়া সবারই অপূর্ণ লাগে, সেজন্য আমিও ফুল কিনছি। আমার ফুল খুবই পছন্দ, আর ঈদের দিন উপলক্ষে আমি ফুল কিনতে এসেছি। কাকাদের বাসায় যাচ্ছি, কাজিনরা আসছে, সেখানে আজকে ফুলের তোড়া কিনলাম ওদেরকে গিফট দেওয়ার জন্য। ঈদের আনন্দকে আরো বেশি স্পেশাল করে তুলবে, এর জন্যই নেওয়া। দোকানিরা বলছেন চাঁদ রাত থেকেই তাদের ব্যবসা ভালো। অন্যান্য বছরের চেয়ে এই বছরটা রাজনৈতিক সংকটের না থাকাতে একটু সেল ভালো হয়েছে। ঈদের দ্বিতীয় দিন থেকেই আপনার বিয়ের সাথে সব প্রোগ্রাম শুরু হবে। এটা 10 থেকে 15 তারিখ পর্যন্ত পুরো চাপ আছে, আর ফুলের দাম একটু বাড়তি। ফাস্ট ফুড এবং বেকারি সামগ্রী বিক্রি করে এমন দোকানও খোলা ছিল। প্রিয়জনকে সাথে নিয়ে এসে অনেকে সময় পার করছেন এসব দোকানে। পেস্ট্রি শপগুলো খোলা আছে, কিন্তু কোনো রেস্টুরেন্ট খোলা নাই, তো এই জন্য এই পেস্ট্রি শপে বসে আমাদের শুধু আড্ডা দেওয়ার জন্যই আসছি। তো বেকারি বা কফি শপ এরকম এটাই ভালো আইডিয়া। বাসায় তো কম বেশি সব কিছুই রান্না করা হয়, একটু ব্যতিক্রমধর্মী জিনিস নেওয়ার জন্য আর কি এখানে আসা। বিক্রয় কর্মীরা বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে ক্রেতা কিছুটা কম, তবে যেটুকু বিক্রি হচ্ছে সন্তোষজনক। ফাস্টফুড আছে আমাদের, তারপর বাকলাভা আছে, তারপরে পেস্ট্রি আইটেম আছে। বিক্রি হচ্ছে আগের তুলনায় কিছুটা কম, তবে কাস্টমার আসছে, ভালো রেসপন্স পাচ্ছি। সাধারণ মানুষ এবং রোগীদের কথা বিবেচনায় জরুরি ওষুধের দোকানও ছিল খোলা। আমরা তাদেরকে ওষুধ দিতে পারি এবং তারা যেন ওষুধ খুব তাড়াতাড়ি পেয়ে এখান থেকে যেতে পারে, রোগীটাও সুস্থ থাকলো। দোকানটা খোলা রাখলে যদি 2 জন লোকের সাহায্য হয়, এর জন্য আমরা দোকান খোলা রাখছি। ঈদের বন্ধে খাবার এবং ওষুধ বিক্রির মতো জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে খোলা রাখাকে স্বাগত জানান দোকান মালিক সমিতি। যদি কিছু দোকানপাট খোলা থাকে, মানুষ যদি জরুরি পণ্য সেবাসমূহ পায়, আমরা মনে করি এতে দোষের কিছু নাই, এটা বরং সকলের জন্য মঙ্গল। ঈদের বন্ধে একে তো মানুষ রাজধানী ছেড়েছে, অন্যদিকে পণ্যবাহী যানবাহন কম চলায় কাঁচা বাজারের বেশিরভাগ দোকান ছিল বন্ধ। যেগুলো খোলা ছিল সেগুলো ছিল ক্রেতাশূন্য। ঈদের ছুটিতে দোকানপাট খোলা অথবা বন্ধে কোনো বিধিনিষেধ না থাকলেও দোকান মালিক সমিতি বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সপ্তাহখানিক সময় লাগবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। ঈদের দিনে পাইরেসির মুখে পড়েছে শাকিব খানের সিনেমা বরবাদ। এ বিষয়ে মঙ্গলবার সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি ও পরিচালক মেহেদি হাসান হৃদয় রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বিকেল ৩টায় ডিবি অফিসে যান তারা। বরবাদ নিয়ে যখন শাকিব ভক্তদের উচ্ছ্বাস প্রেক্ষাগৃহগুলোতে, ঠিক সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বরবাদ সিনেমাটির কিছু দৃশ্য। এ তথ্য জানার পর দ্রুততম সময়ের ভেতর সমাধান পেতে সাইবার ক্রাইম ইউনিটের শরণাপন্ন হয়েছে বরবাদ টিম। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, পাইরেসি রোধের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কিছু দর্শক সিনেমাটির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, তাই তাদের রোধ করতে আইনের পথে হাঁটতে হয়েছে। আমরা গতকাল থেকে নোটিস করেছি অনেকগুলো ফেসবুক পেজে যারা ক্লিপ আপলোড করছেন সিনেমার অনেকখানি অংশ, 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, যেখানে এইভাবে করে অনেকগুলো ক্লিপ তারা শেয়ার করেছেন। তো আমরা অনেকগুলো পেজ অলরেডি ডাউন করেছি, আমরা তাদের বিরুদ্ধে অলরেডি আইনত ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা রিপোর্ট করে এসেছি
গুলশান থানায়। এখন আমরা আছি কারেন্টলি আমরা ডিবি অফিসের সামনে আছি। নির্দিষ্ট কিছু ফেসবুক আইডির বিরুদ্ধে মোবাইল দিয়ে ভিডিও করা বরবাদ সিনেমার কিছু দৃশ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সন্ধ্যার ভেতরেই ভিডিওগুলো নামানোর দাবি জানান সিনেমাটির পরিচালক। দুঃখজনক, ব্যাপারগুলো খুবই দুঃখজনক। এই ব্যাপারগুলো আসলে হওয়া উচিত না, তারপরও হচ্ছে। ওকে, দেখা যাক কি করা যায়। বাট যারা এটা করতেছে, কয়েকটা পেজ দেখলাম, ফিল্মি আপডেট, এশা খান, তো ওনাদের নামে একদম ডিরেক্ট মামলা করা হয়েছে। সময় আজকে সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে যদি এই ফুটেজগুলো না নামায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্দিষ্ট কিছু ফেসবুক আইডির বিরুদ্ধে মোবাইল দিয়ে ভিডিও করা বরবাদ সিনেমার কিছু দৃশ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সন্ধ্যার ভেতরেই ভিডিওগুলো নামানোর দাবি জানান সিনেমাটির পরিচালক। এদিকে মুক্তির প্রথম দিন থেকে প্রত্যেকটি প্রেক্ষাগৃহে হাউসফুল ছিল বরবাদ। হুমায়রা সিদ্দিকা, ৭১। দেশের বাইরের খবর। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এক কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত কর্মকর্তা হাসানবাদের হিজবুল্লাহর একটি ইউনিট ও ইরানের কুদস ফোর্সের সদস্য ছিলেন। তিনি হামাসকে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও আসন্ন সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সহায়তা করেছিলেন। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন। এই হামলায় আরও 7 জন আহত হয়েছেন। এছাড়া লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের এই হামলায় নিন্দা জানিয়ে বলেন, এটি একটি বিপজ্জনক সতর্কবার্তা যা লেবাননের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত আগ্রাসনের ইঙ্গিত দেয় বলে জানান তিনি। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২,৭১৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৪,৫২১ জন। এই বিপর্যয়ের পর এক সপ্তাহে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সরকারি মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, মান্দায় অঞ্চলে 441 জন নিখোঁজ রয়েছেন। এই অবস্থায় মিয়ানমারে ত্রাণ সহায়তার প্রয়োজন প্রতি ঘন্টায় বাড়ছে বলে জানিয়েছেন রেড ক্রস কর্মকর্তারা। ঋতু সাহার প্রতিবেদন। মিয়ানমারের হাসপাতালগুলোতে এখন শুধু চিৎকার আর আর্তনাদ। তীব্র যন্ত্রণায় মান্দালয়ের হাসপাতালের বিছানায় ছটফট করছে শিশুটি। স্বজন হারানোর কান্না আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে দেশটির বেশিরভাগ হাসপাতাল। গেল সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আশ্রয়, খাবার ও তীব্র পানির সংকট দেখা দিয়েছে। প্রাচীন প্যাগোডা থেকে শুরু করে দেশটির আধুনিক ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি IRC জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকাগুলোতে খাবার, পানি ও চিকিৎসা সরবরাহ খুবই জরুরি। এখানকার শিশু এবং পরিবারগুলো চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাট এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের সদস্যরা নিখোঁজ, তারা মানসিক কষ্টে ভুগছেন। IRC কর্মীরা আরও জানিয়েছেন, ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতার পর এখন আফটার শকের আতঙ্কে রয়েছেন দেশটির বেশিরভাগ মানুষ। তারা রাস্তায় বা খোলা জায়গায় রাত কাটাচ্ছেন। তারা বলছেন, মিয়ানমারের যেসব মানুষের বাড়িঘর অক্ষত রয়েছে তারাও এখন ভেতরে ঘুমাতে ভয় পাচ্ছেন। এছাড়া মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের বেশ কয়েকদিন পার হলেও সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হাংলাই বলেছেন, সময় যত এগিয়ে যাচ্ছে এতে নিখোঁজদের জীবিত পাবার সম্ভাবনা ততটাই কমে আসছে। আমরা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ ভবন যথাযথ পরিমাপ ছাড়াই অসাবধানতার সাথে নির্মাণ করা হয়েছিল। তাই ভূমিকম্পের প্রভাব বিবেচনা না করেই ভবনগুলো নির্মাণ করার ফলে এর ক্ষতির পরিমাণ হয়েছে ব্যাপক। এদিকে ভূমিকম্পে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী ব্যাংককে ধসে পড়া আকাশচুম্বী একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে তারা বলছেন, উদ্ধার কাজ জটিল হওয়ায় চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। ঋতু সাহা, ৭১।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের পাশে দাঁড়ালো বাংলাদেশ। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালান পাঠিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে একটি উদ্ধারকারী দল ও চিকিৎসক দলও উড়ে গেছে নেপিদোতে। সেনা ও বিমান বাহিনীর 3টি উড়োজাহাজ করে দলটি সেখানে 15 দিন অবস্থান করে অংশ নেবেন উদ্ধার ও চিকিৎসা কাজে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার, ধারণা চাইতেও বেশি ক্ষয়ক্ষতির কবলে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চল। 28 মার্চের এই ভূমিকম্পে মৃতের সংখ্যা 2700 ছাড়িয়ে গেছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। ত্রাণ ও চিকিৎসার জন্য চলছে হাহাকার। সব মিলে মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে মিয়ানমার। প্রতিবেশী দেশের এই বিপর্যয়ে পাশে দাঁড়ালো বাংলাদেশ। এর আগে প্রথম দফায় পাঠানো হয় 16.5 টন ত্রাণ সামগ্রী। এবার দ্বিতীয় দফায় পাঠানো হলো আরও 15 টন। সেনাবাহিনীর একটি ও বিমান বাহিনীর 2টি বিমানে পাঠানো এই ত্রাণ সামগ্রীর মধ্যে আছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু ও ওষুধ। সশস্ত্র বাহিনীর 26 ও ফায়ার সার্ভিসের 10 সদস্যের একটি উদ্ধারকারী দল এরই মধ্যে মিয়ানমার পৌঁছেছে। এছাড়াও সেনাবাহিনীর 10 জন ও বেসামরিক 21 জন চিকিৎসক মিয়ানমারের দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দেবেন। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরও যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। সো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যেটা এখনও পরিকল্পনার অংশ হিসেবে আছে। খুব শীঘ্র হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি, তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করো, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। প্রতিবেশী দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশের এমন উদ্যোগ দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেবে বলে মনে করছে সেনাবাহিনী। মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার আদেশে এর আগে গেল 30 মার্চ মিয়ানমারে প্রথম দফায় ত্রাণ সামগ্রী পাঠায় সশস্ত্র বাহিনী বিভাগ। সাজিদ সরকার, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।